বিছানায় অসুখী বা অতৃপ্ত বিবাহিত নারীদের লক্ষণগুলা কি কি? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। এক গবেষণায় দেখা গেছে যে আমাদের বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের প্রায় 70% বিবাহিত নারী তাদের বৈবাহিক সম্পর্কে থাকা অবস্থায় তারা অতৃপ্ত বা বিছানায় অসুখী থাকেন। অর্থাৎ তাদের হাজবেন্ডের সাথে যখন তারা ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন, তখন হাজবেন্ড তাদের জৈবিক চাহিদা পূরণ করতে পারে না, যার কারণে তাদের মন এবং শরীরের উপরে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এবং অনেক সময় আমরা বলে থাকি যে অনেক নারীরা মানসিকভাবে কোমায় চলে যান। অর্থাৎ তারা ভাবতে থাকেন যে আমার জীবনে কেন এমনটা হলো, আমার এখানে ভুলটা কোথায়। নানান চিন্তা, হতাশার মধ্যে তারা চলে যান। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার অনেক নারীরা আছে কাম ব্যাক করেন। অর্থাৎ তারা যখন এটা নিয়ে রিসার্চ করেন যে আসলে কেন এমনটা হচ্ছে, দোষটা কি আমার না আমার হাজবেন্ডের, তখন কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেন। তো এই সকল অতৃপ্ত বা বিছানায় অসুখী নারীদের প্রথম নম্বর যে লক্ষণটা থাকে, তারা তাদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেন এবং আত্মবিশ্বাসটা বৃদ্ধির জন্য বা অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য তারা প্রচুর পরিমাণে সাজুগুজু করেন এবং চুলে কালার করেন। বর্তমান সময়ে দেখা যায় অনেক নারীরাই চুলে কালারটাকে স্টাইল হিসেবে গ্রহণ করেন। এটা ঠিক আছে, যখন সে বাসার মধ্যে থাকবে শুধুমাত্র তার হাজবেন্ডকে দেখানোর জন্য চাইলে সেটা করতে পারে, এটা খারাপ দিক না। তবে খারাপটা হয় তখনই যখন দেখা যায় একজন নারী অতিরিক্ত সাজুগুজু করে, চুলে কালার করে, মাথায় কোনো কাপড় না দিয়ে বা কোনো পরিপাটি অবস্থা না হয়ে সম্পূর্ণ খোলামেলা ভাবে বাসার বাইরে বেরোচ্ছেন বা তার কাজে যাচ্ছেন। আসলে এটার মূল মূল এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্য পুরুষকে তার সৌন্দর্য প্রদর্শন করা বা তাকে আকৃষ্ট করা, যাতে ওই পুরুষ তার সাথে একটা সম্পর্ক স্থাপন করে এবং তার যে জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না হাজবেন্ড দিয়ে, এটা যাতে ওই পুরুষের সাথে সে প্রয়োজনটা মেটাতে পারে বা তার যে জৈবিক চাহিদাটা পূরণ করতে পারে। এটা হচ্ছে প্রথম নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে সকল নারীরা এই বিছানায় অতৃপ্ত বা অসুখী অবস্থায় আছেন, তাদের একটা ইবলিস স্টাইল তারা নতুন ফলো করছেন। এই ইবলিস স্টাইলটা হচ্ছে তারা দেখা যাচ্ছে যে মাথায় হালকা শর্ট স্কার্ফ বাঁধতেছেন, আর তাদের গলা থেকে একেবারে পায়ের পাতা পর্যন্ত যে টোটাল বডিটা, এটা টাইট ফিটিং এটা সেটা পোশাক পরে তারা বাইরে বেরোচ্ছেন। বাসার লোকদের তারা বোঝাচ্ছেন যে সে খুব ধার্মিক ব্যক্তি, তার মাথার চুলগুলা সে ঢেকে বেরোচ্ছেন, কিন্তু তার পুরো শরীরটা বা সমস্ত শরীরটা সে উলঙ্গ বা অর্ধ উলঙ্গ অবস্থায় আসলে বেরোচ্ছেন। এ বিষয়ে আসলে বর্তমান সময়ে নারীরা এই স্টাইলটাকে খুব বেশি প্রাধান্য দেন। তা নিজেদেরকে আধুনিক, সর্বাধুনিক বা অতিরিক্ত স্টাইলিশ বা নিজেদেরকে আধুনিক মেয়ে মনে করে থাকেন। এর মূল যে সারাংশ বা আমরা যদি তার ভিতরের অংশটা খোঁজার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে টাইট ফিটিং পোশাক পরে তার শরীর অবয়ব দেখানো, তার মানে অন্য পুরুষকে আকৃষ্ট করা, এবং অন্য পুরুষ যদি তার প্রতি আকৃষ্ট হয় সেজন্যই সে এই ধরনের এটো সেটো পোশাক বা টাইট ফিটিং পোশাক পরে বাইরে বের হন। তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে এই সকল নারীরা পুরুষদের কখনো ভয় পায় না। পুরুষদেরকে তারা বিড়াল মনে করে, কারণ সে যার সাথে সংসারটা করতেছে তার হাজবেন্ড কিন্তু আসলে তার জৈবিক চাহিদা পূরণ করতে না পারার কারণে বাসায় সবসময় বিড়ালের মতো থাকে। ঠিক একই অবস্থার কারণে সে অন্য পুরুষদেরকেও বিড়াল মনে করে। একজন পুরুষ যে সিংহের ন্যায় তার যে সক্ষমতা আছে, এটা কিন্তু আসলে ওই নারী বোঝার চেষ্টা করেন না। তার কাছে মনে হয় হয়তো সব পুরুষই এরকম বিড়াল, এবং নিজেকে একজন পুরুষের থেকে বেশি সাহসী মনে করেন বা মনে করেন যে পুরুষের থেকে সে অনেকটা এগিয়ে আছেন। এই চিন্তা ভাবনা তাদের মধ্যে সবসময় বিরাজ করে। ৪ নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে পছন্দের কোনো পুরুষকে যদি সে পায় বা তার যদি কোনো পুরুষকে পছন্দ হয়, তখন তার সাথে প্রচুর পরিমাণে আই কন্টাক্ট করে। অর্থাৎ চোখে এমনভাবে চোখ রেখে সে আই কন্টাক্টটা করে যে ওই পুরুষের মনের মাঝে কি আছে সবকিছু মনে হচ্ছে সে পড়ে নিচ্ছে বা পড়ে নেওয়ার চেষ্টা করে। আবার নিজের যে কাম উত্তেজনা অবস্থায় সে আছে বা তার প্রচুর একটা কামুক মেয়ে, সে এটা বোঝানোর জন্য সে চোখের ভাষায় কিন্তু সেটা বুঝিয়ে দেয়। ৫ নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে থাকে, খুব অল্প সময়ের মধ্যে তারা একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হন। এটা হতে পারে কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েকদিন। এই অল্প সময়ের একটা পরিচয়ের মাধ্যমে একজন পুরুষের সাথে সে বিছানায় চলে যান এবং তার জৈবিক চাহিদাটা পূরণ করে থাকেন। ৬ নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা একের অধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অর্থাৎ যখন একজন নারী স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে, অন্য একজন পুরুষের সাথে সে জৈবিক চাহিদা পূরণের জন্য বিছানায় যান বা মিলিত হন,
তখন তার লাজ লজ্জা শরম সবকিছু ধ্বংস হয়ে যায়। তখন তার কাছে মনে হয় যে যত পুরুষের কাছে সে যেতে পারবে তত নতুন নতুন কিছু খুঁজে পাবে, নতুন ভালো লাগা খুঁজে পাবে, লাইফটাকে এনজয় করতে পারবে। এবং সে কিন্তু বেহায়া হয়ে যায়, তার মধ্যে কোনো হায়া বা লজ্জা এটা থাকে না, এটাকে সে এনজয় মনে করে। 7 নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে থাকে, তারা খুব চালাক প্রকৃতির হয়। অর্থাৎ যে কোনো অন্যায় করার পরে বা ধরা পড়ার পরেও সে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করার যে সক্ষমতা বা বুদ্ধি, এটা কিন্তু অর্জন করে ফেলে এবং তারা খুব চালাক বা চতুরতার পরিচয় দিয়ে থাকে। আর 8 নম্বর যে লক্ষণটা তাদের মধ্যে থাকে, স্বামীর প্রতি প্রচন্ড অবহেলা থাকে। সবসময় স্বামীকে সে নিজের জীবনের শত্রু বা সবচেয়ে বড় শত্রু এটা মনে করতে থাকে। কারণ হচ্ছে যেহেতু তার হাজবেন্ড জৈবিক চাহিদা পূরণ করতে না পারার কারণে সবসময় সে কিন্তু বিভিন্ন প্রকার যন্ত্রণা, বিশেষ করে মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। এই জন্য স্বামীর প্রতি অবহেলা এটা থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের হাজবেন্ড আসলে দুর্বল, তাদের স্ত্রী অনেক অবহেলা করার পরেও তারা কিন্তু সম্পর্কটা ধরে রাখতে চায়। অনেক সময় বুঝতেছে বা জানতেছে যে স্ত্রী হয়তো পরকীয়া করতেছে, তারপরে কিন্তু তারা কিন্তু চেপে যায়, কারণ তাদের হাজবেন্ডের দোষ থাকার কারণেই হাজবেন্ড এমন হয়ে থাকে এবং যার ফলে দেখা যায় তারা হাজবেন্ডের প্রতি সবসময় অবহেলা করে থাকে। 9 নম্বর যে লক্ষণটা প্রকাশ পেয়ে থাকে সেটা হচ্ছে তারা স্বামীর পাশাপাশি সংসার সন্তানের প্রতিও উদাসীন থাকে। এগুলো তাদের ভালো লাগে না। সবসময় কামচিন্তা মাথায় থাকে, কখন কোন পুরুষের সঙ্গে সে মিট করবেন বা বিছানায় যাবেন, জৈবিক চাহিদা পূরণ করবেন, এরকম কামচিন্তাগুলোই তার মধ্যে সবচেয়ে বেশি থাকে বা তাকে তাড়না দেয়। 10 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে একের অধিক ফোন বা ডিভাইস ব্যবহার করে থাকে। যেহেতু সে একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে থাকে, এজন্য একাধিক ডিভাইস ব্যবহার করে যাতে অন্য কোনো পুরুষ তাকে খারাপ বা চরিত্রহীন মেয়ে মনে করতে না পারে। হ্যালো, আপনাকে বলছি যে আমার ভিডিওটি এখন এত সময় পর্যন্ত দেখলেন, আপনি বলুন তো, প্রশ্নটি আপনাকে করা, যে আসলে এই মেয়েটি যে এই পথে চলে গেল এর জন্য দায়ী কে? ওই মেয়ে, ওর পরিবার, ওই সমাজ, নাকি কে দায়ী? আমরা যদি আমার ব্যক্তিগত মতটা দেই তাহলে আমি এক বাক্যে বলবো এর জন্য দায়ী হচ্ছে তার হাজবেন্ড। কারণ আমরা বলি যে কোনো পুরুষের যদি সে অনুভব করে বিয়ের আগেই যে তার শরীরে কোনো শারীরিক প্রবলেম আছে, তাহলে তার সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করা উচিত নয়। আর যদি বিয়ের পরে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনি শারীরিকভাবে কোনো সমস্যায় আক্রান্ত, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের কাছে যেতে হবে, সুচিকিৎসা গ্রহণ করতে হবে, আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, সুষম খাবার খেতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে। এগুলো করার মাধ্যমে আপনার সমস্যাটাকে সমাধানের পথ খুঁজতে হবে। এবং এরপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে স্ত্রীর সাথে বসতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে, তাকে বলতে হবে যে আমাদের সমস্যা হয়তো কোনদিন ভালো হবে না, তুমি যদি এইটা মেনে নিয়ে থাকো তাহলে থাকবে, আর যদি মনে করো যে না তোমার পক্ষে থাকা সম্ভব না, তাহলে অবশ্যই তুমি অন্য কোনো পুরুষকে চয়েস করতে পারো বা তোমার জীবনে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারে, তা আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এটাও করবেন না আবার নিজে খুব বড় কথা বলবেন যে না আমি ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। মজার ব্যাপারটা হচ্ছে কি, আমার চেম্বারে যে রোগীগুলো আসেন, আমি যে সকল পুরুষ আছেন তারা না কখনো সত্য কথা বলেন না, প্রচন্ড মিথ্যাবাদী, মিথ্যা কথা বলেন। তাদেরকে যখন বলা হয় যে আপনার টাইমিংটা কেমন, তারা এক বাক্যে বলে আমি 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট পারি। আসলে যখন আমরা 2-4 মিনিট, 5 মিনিট কথা বলে বিভিন্ন প্রশ্ন করি, তখন দেখা যায় সত্যটা বেরিয়ে আসে, সে আসলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের বেশি কখনোই পারেনি বা পারে না। তো এই সকল মিথ্যাবাদী পুরুষ যারা আছেন তারা মিথ্যার আশ্রয়টা ছেড়ে দিন, সত্যবাদী হওয়ার চেষ্টা করুন, সমস্যা থাকলে সমাধানের পথ খুঁজুন এবং স্ত্রী হিসেবে যাকে বিয়ে করেছেন তার জৈবিক চাহিদা পূরণ করুন, না পারলে তার সাথে একটা আপোষ করুন। তাহলে দেখা যাবে আপনাদের দাম্পত্য জীবনটা ভালো থাকবে, সমাজও ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।